জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি। হাদি হাদি স্লোগানে উত্তাল শাহবাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম। তুমি যা বলে গেছো তা বংশানুক্রমে পূরণ করা হবে বলেছেন প্রধান উপদেষ্টা। মব সৃষ্টি নিয়ে বাড়ছে উদ্বেগ, মেয়েটাকে সরকারের চিঠি, উস্কানিমূলক কন্টেন্ট সরানোর অনুরোধ। এবং যুক্তরাজ্যে বড় সাইবার হামলা, সন্দেহের তীর চীনের দিকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে। শনিবার বিকেল 3:30টার দিকে শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা সহ হাদির পরিবার পরিজন উপস্থিত ছিলেন। এর আগে বিকেল 3টায় হাদির মরদেহ সমাধি সৌধে আনা হয়। দাফন শেষে হাদির বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কবরস্থানের আশপাশে পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ মোড় থেকে সমাধিসৌধে প্রবেশের সড়ক জনসাধারণের জন্য প্রবেশ সীমিত করা হয়েছে। এদিন দুপুর 2:30 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। শরীফ ওসমান হাদি মাথা নত নয়, বরং উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের জয়গান গেয়ে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদি। শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে বক্তব্যে কথা বলেন তিনি। আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। কথা রেখেছিলেন তিনি, আপোষ করেননি, জীবন দিয়েছেন। অন্যায়, অবিচার আর আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে প্রতিবাদ জানাতেই রাজপথে বুলেটের আঘাতে শহীদ হলেন শরীফ ওসমান হাদি। লাল সবুজের কফিনে ফিরলেন তিনি, একটি দেশকে কাঁদিয়ে ইতিহাসে অমর হয়ে। বিস্তারিত আশরাফি দিবার রিপোর্টে। আমি আপনার তলে নিতে চাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চমকিতে চমকি, ভিন্দি আদি হিন্দল, আমি চপল চপল হিন্দল। শরীফ ওসমান হাদি, একটি নাম, একটি লড়াই, অসমাপ্ত কত শত প্রতিশ্রুতি, অবিনাশী সাহস আর অপরাজেয় প্রতিবাদ, একটি কণ্ঠ যা অনুগত নয়, প্রতিবাদের প্রতীক। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে জ্ঞান দেয় আমরা নাকি ভারতকে উস্কানি দেই, তাহলে আমরা তো উস্কানি দেই না। কথা রেখেছেন তিনি, জীবন দিয়েছেন, কিন্তু আপোষ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ভারতের
আধিপত্যবাদ, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে। আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। তার স্বপ্নই যেন সত্যি হলো। রাজপথে বুলেটের আঘাতেই মৃত্যু হলো তার, যে মৃত্যু কাঁপিয়ে দিল গোটা দেশ। লাল সবুজের কফিনে বন্দী হয়ে ফিরলেন বাংলাদেশের সন্তান। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? একজন ইনসাফের পক্ষে লড়ে যাওয়া শহীদের জন্য অশ্রু ঝরল হাজার হাজার মানুষের। দল মত নির্বিশেষে সকলের প্রার্থনায় আজ শরীফ ওসমান হাদী। আগামী 1000 বছর নয়, বাংলাদেশের মানুষের প্রার্থনায় তিনি থাকবেন অমর হয়ে। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। একজন দেশপ্রেমিক তো বাবাও বটে। সন্তানের জন্য ভেবেছেন, চোখ ভিজিয়েছেন অশ্রু জলে। রাষ্ট্রের কাঁধে সেই সন্তানের দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন বহু ক্রোশ দূরে। বুকে শুধু রয়ে গেল সন্তানকে একটু বেশি সময় কোলে নেয়ার আফসোস, একটু আদরের আকুতি। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। মৃত্যুর ভয় তিনি করেননি, চেয়েছিলেন কেবল ন্যায় বিচার। আইনের ফাঁক ফোকরে সেই ন্যায় বিচার যেন ধরা ছোঁয়ার অনেক বাইরে। তবে কি হাদির কথাই সত্যি হবে? দেশের মাটিতে জন্মাবে না আর কোনো হাদি? নাকি ন্যায় বিচারের আলো দেখবে জাতি, যেই আলোয় আবারও হাদিরা হাসবে ইনসাফের হাসি? আমি উন্মাদ, আমি সন্তান, আমি ভিতরে ধরেছি কোনদিন উন্মাদ মানুষের। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইনসাফের পক্ষে লড়া এই ক্ষণজন্মা রাজনীতিকের অকাল প্রয়াণে সত্যিই আজ কাঁদছে বাংলাদেশ। হাদির প্রত্যাশার মতোই তিনি অল্প দিন বেঁচেছেন, কিন্তু রয়ে গেলেন লাল সবুজের ইতিহাস হয়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানী শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার বিকেল 3:30টায় হাদীকে দাফনের পর শিক্ষার্থী জনতা শাহবাগ চত্বরে অবস্থান নেন। এরপর থেকে হাদি হাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শাহবাগে জড়ো হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাদির স্মরণে শোক প্রকাশের পাশাপাশি তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে উঠে আসে হাদির সংগ্রামী জীবনের নানান বার্তা। সমাবেশে বক্তারা আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বজ্রকণ্ঠে প্রতিবাদের মধ্য দিয়ে অল্প সময়ই পরিচিত নাম হয়ে ওঠা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক ও ক্ষোভে উত্তাল গোটা দেশ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ, যা এক পর্যায়ে সহিংসতা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের রূপ নেয়। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সহিংসতার উৎস এবং এর পেছনের উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে দেশ। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। বজ্রকণ্ঠে প্রতিবাদ করে সাদামাটা ছেলেটা পরিচিতি পায় ঘরে ঘরে। আচমকাই উত্থান রাজনীতিতে আবার কাহিনী লেখার আগেই যেন ইতিহাস হয়ে গেল লাল সবুজে দলিলে।
শরীফ ওসমান হাদির মৃত্যুতে কাঁদছে গোটা বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন স্লোগানে একের পর এক মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করেন ছাত্র জনতা। জানাজা শেষে কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হবেন শহীদ হাদি। এর আগে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। হাদির মৃত্যুর ঘোষণা আসার পর একদল হামলাকারী দৈনিক প্রথম আলো দ্য ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন দেয়। এতে 2টি অফিসেই অবকাঠামোগত ক্ষতি হয়। এ সময় সেখানে অবস্থানরত সংবাদকর্মীরা আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের ক্রেনের সাহায্যে উদ্ধার করেন এবং আগুন নেভান। এ সময় সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির ঘটনাস্থলে গেলে তাকেও হেনস্থা করা হয়। পরে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এছাড়াও রাত 1টার দিকে ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। আবারও ভাঙচুর করে আগুন দেওয়া হয় আগে 2বার গুড়িয়ে দেয়া ধানমন্ডি 32-এ থাকা শেখ মুজিবুর রহমানের বাড়িটি। কেবল রাজধানীতেই না, হামলার শিকার হয় চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ও। কার্যালয়ের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর কিছু লোক এসে ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে। এছাড়াও রাত 11:15টার দিকে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের বাসায় আগুন দেওয়া হয়। গুড়িয়ে দেওয়া হয় রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস। সারা রাত এসব ঘটনা চলার পর রাত 4:30টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে দেয়া এক বার্তায় লেখা হয়, ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না। ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। এনসিপির পক্ষ থেকেও সকলকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। কিন্তু এসব অরাজকতার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, কোন রাজনৈতিক দল এই মবের সঙ্গে যুক্ত নন। সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাহলে মব সৃষ্টিকারী আসলে কারা? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সহিংসতা উস্কিয়ে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদ মাধ্যমের উপর হামলায় উস্কানি দেয়া আধেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত আধেগুলোর উপর বিশেষ নজরদারি জারি রাখতে মেটাকে আহ্বান জানানো হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান শায়রুল কবির। মির্জা ফখরুল সর্বশেষ শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমে তুলে ধরেন। ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় 7 ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান। র্যাব 14 বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করে। এর আগে বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল ব্যক্তি। পিটিয়ে হত্যার পরে ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস বলে জানিয়েছে পুলিশ। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন কর্মকর্তারা।
ড্রিঙ্কও আমারে দিবা। ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চলতি বছরের অক্টোবরে একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর। এই হামলায় সরকারি গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রী ক্রিস ব্রায়ান্ট। শুক্রবার 2025 তারিখে টাইমস রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ক্রিস ব্রায়ান্ট বলেন, নিশ্চিতভাবেই একটি হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, তবে এটি সরাসরি চীনা হ্যাকার বা চীনা রাষ্ট্রের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তার এই বক্তব্য দ্য সান পত্রিকার একটি প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল স্টর্ম 1849 নামের একটি চীন সংশ্লিষ্ট হ্যাকার গ্রুপ যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের সিস্টেমে অনুপ্রবেশ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যেসব তথ্য হ্যাক করা হয়েছে সেগুলো স্বরাষ্ট্র দপ্তরের পক্ষে পরিচালিত পররাষ্ট্র দপ্তরের একটি সিস্টেমে সংরক্ষিত ছিল। পররাষ্ট্র দপ্তরের কর্মীরাই প্রথম সাইবার হামলাটি শনাক্ত করেন এবং দ্রুত নিরাপত্তা ত্রুটি বন্ধ করা হয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি। হাদি হাদি স্লোগানে উত্তাল শাহবাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম। তুমি যা বলে গেছো তা বংশানুক্রমে পূরণ করা হবে বলেছেন প্রধান উপদেষ্টা। মব সৃষ্টি নিয়ে বাড়ছে উদ্বেগ, মেটাকে সরকারের চিঠি, উস্কানিমূলক কন্টেন্ট সরানোর অনুরোধ। এবং যুক্তরাজ্যে বড় সাইবার হামলার সন্দেহের তীর চীনের দিকে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।